অভিজ্ঞতাটা আলোচনী পত্রিকা করতে গিয়ে অনেক মানুষের সঙ্গে মেশা তার গাড়ি থেকেই মূলত। তার আগের অভিজ্ঞতাগুলো আছে আমার বিভিন্ন ধরনের কাজকর্ম, সেগুলোর সঙ্গে মিশে গেছে। এখন মানে এই মুহূর্তে আমি কিন্তু ভাবি যে আমার কিছু বলার অধিকার আছে, মানে যাপন সম্পর্কে কি করা উচিত কি করা উচিত নয় সম্পর্কে। আমি বছর 8-10 মানে বছর 6 মতো লিখব, শুধু এই কনফিউশন থেকে যে আমার কিছু বলা থাকে কেন। আপনি যখন শুধু লিটল ম্যাগাজিন শুরু করলাম, লিটল ম্যাগাজিন আমার যেটুকু ইতিহাস পড়া আছে সেগুলো খুব লোন ইতিহাস ধরিয়ে লেখা ইতিহাস। আমি খুব ডিটেলসে যাচ্ছি না, যেখান থেকে লিটল ম্যাগাজিন আন্দোলনটা আমাদের এখানে এলো, সেই আন্দোলনের ফলে আমরা যেভাবে ভাবলাম এইখানে লিটল কথাটা যে জায়গা থেকে এসেছে আমি অন্তত যেভাবে বুঝেছি প্রতিষ্ঠান বিরোধিতা। এই প্রতিষ্ঠান বলতে আমি কিন্তু তখন আনন্দবাজারের সঙ্গে প্রতিক্ষণ মনে করতাম ইনস্টিটিউশন, অর্থাৎ এই ধরনের সমস্ত ইনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করা। রাদার ঝোঁকটা ছিল অনেকটাই অ্যানার্কিজমের দিকে। আমি এখনো মনে করি অ্যানার্কিজম হচ্ছে হাইয়েস্ট স্টেজ অফ হিউম্যানিটি। তার কারণ এর যারা প্রবক্তা যে মানুষগুলো, তারা প্রথম বলেন, প্রথমত প্রো স্টেট, যারা প্রো স্টেট সব নামটা আপনারা জানেন, এবং প্রো স্টেট যারা ছিলেন তারা শুরুই করেছিলেন স্টেট কেন দরকার। স্টেট দরকার এই কারণেই মানুষ মূলত প্রচুর পরিমাণে হিংসা, দেশ, মারামারি, খুনোখুনি ইত্যাদিতে বিশ্বাসী। এটা হচ্ছে মানুষের নাকি স্বাভাবিক ইনস্টিংক্ট। সুতরাং এইগুলোকে মিনিমাইজ করার জন্য কোনো একটা জায়গা থেকে এগুলোকে একটা মিউচুয়ালি অ্যাকসেপ্টেবল জায়গাতে পৌঁছানোর জন্য স্টেট ওই একটা প্ল্যাটফর্ম যে কতগুলো রুলস করবে, মানুষ কি করতে পারবে কি করতে পারবে না ইত্যাদি করবে। অ্যানার্কিস্টরা প্রথম কিন্তু বলেন যে না, মানুষ ভীষণ করবে, স্টেট তার মধ্যে এই সমস্ত ভুলভাল ধারণার মধ্যে দিয়েছে। সুতরাং নো স্টেট ইজ দ্য সলিউশন। মার্কস জানাচ্ছেন, বা সেই সময়কার যারা এই ধরনের অ্যাক্টিভিস্ট মার্কস এঙ্গেলসেরা, এদের বক্তব্য যে হ্যাঁ ঠিকই কথা, মানুষ খুব ভালো, সুতরাং আমরা নো স্টেটের দিকেই যাব। কিন্তু এই মুহূর্তে সমস্ত থেকে বিষিয়ে রয়েছে, সুতরাং আমরা প্রথমে একটা স্টেট তৈরি করব, স্টেট দিয়ে আমরা সকলে লোকে বোঝাবো, বুঝিয়ে আমরা নো স্টেট হয়ে যাব। অর্থাৎ একটা মিডিল ওয়ে, একটা যে মিডিল ওয়েতে স্টেট থাকবে, কিন্তু স্টেটের রোলটা হবে অনেক বেশি হিউম্যান ইত্যাদি। এখন আমার পরবর্তী লাইন দেখেছি যেটা, সেটা হচ্ছে আমি কিন্তু কেমিস্ট্রির লোক, সুতরাং আমি কেমিস্ট্রি পড়তে গিয়ে এবং খুব বেশি পড়াতে গিয়ে বললাম যে না, আমরা যারা থাকি, আমরা থাকি তো কোনো যে জায়গায়, সেটা তো কোনো কভার্ড জায়গা নয়। তো
অর্থাৎ যেখানে সবসময় নর্মাল ইকুইলিব্রিয়াম রয়েছে, অর্থাৎ এটা যে চেঞ্জগুলো, সে চেঞ্জগুলো অ্যাডায়াবেটিক চেঞ্জ নয়, চেঞ্জগুলো সবই হচ্ছে আইসোথর্মাল চেঞ্জ। সুতরাং মানুষ হ্যাপাঝাকে ঘুরে বেড়াচ্ছে, করছে ইত্যাদি এ সমস্ত রয়েছে। সেই সময় খেয়াল করছি আমি যে বয়েলিং ওয়াটারে, যে বয়েলিং ওয়াটারটাকে আমার ধারণায় সবচেয়ে কেউ থেকে একটা কন্ডিশন মনে হতো, সেই বয়েলিং ওয়াটারের ভেপারের মধ্যেও আমি যখন প্যাটার্ন দেখতে করতে করছি, আমরা ওটাকে পরে বলতাম র্যালি ফিঞ্চ প্যাটার্ন দেখতাম। অর্থাৎ সেখানে একটা ইকুইলিব্রিয়াম। এরপর আমরা আলোচনা করতে গিয়ে দেখছিলাম মানুষ হ্যাবিচুয়ালি কীরকম। আমি যেহেতু নর্দার্ন সুগারের লোক, খুব বেশি করে নয়, তবু নর্থ চব্বিশ পরগনার লোক। ট্রেনটাই ছিল আমাদের প্রথম ট্রাভেলিং একটা জায়গা, ট্রেনটাই ব্যবহার করতে পারতাম। ট্রেনে যখন উঠছি তখন সব লোকেরা কেউ উঠছে, এ ওখানে এ ওকে গালাগালি দিচ্ছে, ওকে গালাগালি দিচ্ছে। খানিক্ষণ বাদে অদ্ভুতভাবে একটা ইকুইলিব্রিয়াম একে হচ্ছে। সেই ইকুইলিব্রিয়ামটাতে কিন্তু আবার এরা বসে গেল, কেউ একটা জায়গায় বসে গেল, ওর সঙ্গে গল্প করতে শুরু করলো। অর্থাৎ ওই ক্যাওসটা থাকলো না। হিউম্যানস পার্সনস, বিভিন্ন ক্যারেক্টার, কিন্তু ওই একটা অ্যানার্কিক স্টেশন এর মধ্যেও, জায়গার মধ্যেও নিজেরা কিন্তু একটা অদ্ভুতভাবে একটা ইকুইলিব্রিয়াম তৈরি করে। তার মানে অ্যানার্কি শুধুমাত্র রেজাল্ট অফ ক্যাওস নয়, অ্যানার্কির মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি। সোসাইটি হচ্ছে ইকুইলিব্রিয়াম তৈরি করতে। ম্যাগাজিন করতে গিয়ে এই সমস্ত ভাবনাগুলো তখন আমাদের ছিল, কারণ এইগুলো আমার এর আগের অধ্যয়ন বা আগের দেখাশোনার জায়গা। তা সেক্ষেত্রে আমরা লিটল ম্যাগাজিন কথাটার মধ্যে ঢুকলাম এই জায়গা থেকে যে এর একটা প্রতিষ্ঠান তৈরিতে আছে। আর একটা খুব বড় জায়গা, সেটা হচ্ছে সমস্ত পৃথিবীতে চলছে প্রফিট অ্যান্ড লসেতে, সমস্ত ইকোনমিতে চলছে। তাহলে অ্যাজ এ লিটল ম্যাগাজিন আমাকে ওইটাকে আগে প্রথম মানতে হবে। লট অ্যান্ড প্রফিট, মানে লস, মানে ডেফিসিট অ্যান্ড প্রফিট। আমি প্রথমে শুরু করলাম সেটা হচ্ছে সব বিজ্ঞাপন নেওয়া বন্ধ করলাম। দুটো কারণে আমরা বিজ্ঞাপন নেওয়া বন্ধ করলাম। সেটা হচ্ছে আমরা কারোর তাঁবে নেই, এক। 2 নম্বর, এই যে আমরা ভালোবাসা দিয়ে তৈরি করছি, এটা মানে টাকা দিয়ে এক্সচেঞ্জেবল কমোডিটি নয়। টাকা একটা থাকে, কিন্তু এই টাকা থাকলেও বছর 4-5 আগেও আমি এবার প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের ম্যাগাজিনটা এরকম হোক, যাদেরকে আমরা পড়তে বলছি তাদেরকে আমরা একটা অনারিয়াম দেব পড়ার জন্য। আমরা বহুদিন ধরে ভাবছি, আমি এটা করতে পারিনি। যদি 200-250 যদি রিডার পেতাম, আমি তাদেরকে পোস্ট করে দিতাম। আমাদের কোনো আউটলেট নেই, কাউকে বিক্রি করে কেউ কোনোদিন চেষ্টা করেনি। প্রথম দিকে কাউকে ডিস্ট্রিবিউট করা হতো, বেশিরভাগ সময় টাকা পয়সা নিয়ে আসা হতো না। আমরা যে যা প্রভিডেন্ট ফান্ড আনতাম, এখানে আনতাম, যেখান থেকে টাকা আসতো টাকা দিয়ে দিতাম। কারণ আমি রেস্ট করি না, আমার ভাত খেয়েও কিছু টাকা উদ্বৃত্ত হয়, সুতরাং আমি ওইটাকে ওইখানে করি। কিন্তু তবু তার সঙ্গে থাকতো উদ্বৃত্ত হওয়া। এইটা নয় কিন্তু ম্যাগাজিনের জন্য আমি খাওয়া করা বন্ধ করে দিচ্ছি, এটাকে আমি দিতে পারি না, এইটা যাওয়ার চেষ্টা করে আমি পারি না। সুতরাং এটা আমার ফেলিওর। তবে লিটল ম্যাগাজিন শুরু হওয়ার জায়গাটা সেটা হচ্ছে নো কম্প্রোমাইজ উইথ ইনস্টিটিউশনাল আইডিওলজি। মানে আমরা শুধু সত্যি ওই শিক্ষার ওই জায়গাটাকে আমি মনে করি যে আমাদের এটা
রিজেক্ট করা উচিত। আবার শিক্ষাটাকে একটা জায়গাতে আমরা সাইকেল মনে করি, সেটা হচ্ছে একটা আমি একটা কথা বলছি, কেমন করে কথাটা বলবো সেটা তো আর্টিকুলেট করা দরকার। সেই আর্টিকুলেশনের জন্য একটা শিক্ষা দরকার। আগে আমরা অনেক আগে, আমি বলছি 67, 68, 69, 70, 71, 72 এই সমস্ত সালে আমরা পত্রিকার মধ্যে দেখাতাম যে আমার কীভাবে সাজাচ্ছি এটা একটা নয়, আমার কন্টেন্টেই হবে, ভালো কন্টেন্ট হলে সব ঠিকঠাক। কিন্তু পরে লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে আমার বাড়িতে যখন খেতে দেওয়া হয় তখন তো যেমন তেমন খেতে দেওয়া হয় না, বা কেউ যদি আমাকে খুব গুছিয়ে খেতে দেয়, সেইটার মেনুটা যাই হোক না কেন, আমার পছন্দের মেনু হোক বা না হোক, ওই যে সাজিয়ে গুজিয়ে দিল, একটা পাখা নিয়ে বসলো, ওই যে আন্তরিকতা হলো, আমার মনে হলো তার মানে আমি অত্যন্ত উপকৃত হচ্ছি, মানে আমার খেতে খুব ভালো লাগছে। আমি কোনোদিন নিম পাতা ভাজা ছোটবেলা আমি খাইনি, আমার খুব জঘন্য লাগছে। কিন্তু একবার আমার মানে পলিটিক্যাল লাইফেই একটা বাড়িতে গেলাম, সেখানে মাসিমা বললেন যে দেখো, ভাতটা করে দেবো, তরকারি তো কিছু আমি দিতে পারবো না, নিম পাতা শুকনো আছে, ওটা ভেজে দিয়ে খাবে তো, তুমি ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, কেন ভালোবাসো? আমার তখন আমার নিজের সঙ্গে চ্যালেঞ্জ, যে পারবো তো খেতে। এবং বিশ্বাস করবে না তোমরা, আমি জীবনে ওই খাওয়া খুব কম খেয়েছি, সারা রাত খাইনি। সকালবেলা উনি যখন আমাকে তুলে বললেন যে তোমাকে খেতে দিতে পারিনি কাল রাত্রিবেলা, এসে তোমাকে খাবারটা বেড়েছি, সুন্দর করে একটা আকুল পেতেছে, একটা থালা দিয়েছেন, জল ছিটিয়ে দিয়েছেন, তাতে শুধু ভাত ও একটু ঘি ছিল আর নিম পাতা ভাজা ছিল। আমি জীবনে অত্যন্ত খাবার কোনোদিন খাইনি, আজ এখনো খাইনি। এইবার আমার চোখ খুলছে যে না, খাবারটা খাবার দিচ্ছি সেটা নয়, আমি কেমন পরিবেশন করছি। তাহলে একটা জায়গা ছিল, সেটা হচ্ছে কারো থেকে কোনোদিন জ্ঞান দেবে না, কি করিতে হইবে, কি করা উচিত ছিল, এই সম্পর্কে যার যার কাজ। আমি একটা আমার অবজারভেশন রাখতে পারি, এই অবজারভেশন একজন পাঠক শেয়ার করতে পারি, নাও শেয়ার করতে পারি, রিজেক্টও করতে পারি। আমার অনেস্টি হচ্ছে যে রিজেক্ট করছেন এবং তিনি যদি আর্টিকুলেট হয়ে কালোকে নিয়ে আসেন, তাহলে সেটা কালোকে কষ্ট। আমাদের সেই সময়কার জ্ঞান অনুযায়ী আমরা এটা করেছিলাম। এটা সত্যেন চট্টোপাধ্যায় তখন সিপিআই এর সেক্রেটারি ছিলেন ওয়েস্ট বেঙ্গল। সত্যেন চট্টোপাধ্যায় কমিউনিস্ট পার্টির ইতিহাস নিয়ে একটা লেখা দিচ্ছিলেন, তার জন্য ধারাবাহিকভাবে সত্যেন চট্টোপাধ্যায় স্টালিনকে একদম পছন্দ করতেন না, আর আমি তখন একদম স্টালিনের পন্থী। হ্যাঁ, তা ওই লেখাটা ছিল, শুধু আমি বাঁ দিকের মার্জিন ধরে আমরা একটা কথা লিখেছিলাম যে এনার সমস্ত রাজনৈতিক বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। হ্যাঁ, কিন্তু ওনার লেখা মানে কোথাও কোনো বদলে দেয়া, এরাও আমরা কোনোদিন ভাবি এবং আজও ভাবি না। এই যে সংখ্যাটা এখনো বেরোয়নি, মানে দেশে দেওয়া হবে, কালকে হয়তো দেওয়া হবে। এইতেও একটি লেখা হয়েছে, সে লেখাটা ওই মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে। তা আমার বেশ আপত্তিও আছে। পার্থ ব্যাপারে আমাদের সজীবেশী উদ্যোগী ওই লেখাটা জোগাড় করে নিয়েছেন, আমি সেদিকে চিনি না। সে বহরমপুরে এপিডিআর করে। পার্থ বলবে তো কি করবেন, লেখাটাকে ছেড়ে দেবেন? বলেন না, আমরা ইনভাইট করি, তখন লেখাটা থাকি, ওটাতে আমাদের সব মতের অমিল হয়েছে, সেটা বড় কথা না। আসলে আমরা একটা জায়গায় একটু মনে করি ঠিক, সেটা হচ্ছে কমেন্ট করবে উইদাউট রিজনিং, এইটা হওয়া উচিত। তুমি আমার মতে বিরোধিতা করো, এটা আমার বা আমাদের কারো কিছু এসে যায় না, কিন্তু তার সঙ্গে একটা রিজনিং থাকতে পারে। সেই রিজনিংটা ভুল হতে পারে, যে ভুলটা আমি চ্যালেঞ্জ করতে পারি, কিন্তু ভুল নয় শুধু একটা মন্তব্য, এইটা খুব ক্ষতিকারক। এটা আমাদের মনে হয়েছে ম্যাগাজিনের ক্ষেত্রে। আমরা কিন্তু এইগুলো তাদেরকে আমরা অনেকে এসেছি, অনেকে চলে গেছি, আমার মধ্যে দিয়ে চলে গেছে, কয়েকদিন পরে যোগ দিয়েছে, 85 সালে শুরু হয়েছে, আরও পরে যোগ দিয়েছে, কারণ ভালো লেগেছে, কারণ ভালো লাগেনি। জয়ের একসঙ্গে ভালো লেগেছে, এখন আসলে নামটা রয়েছে।
এরকম এরকম আছে। মানে কাগজে প্রথম থেকে যারা এসেছেন তাদের প্রত্যেকের নামই কাগজে থাকে এখনো, যদি না তারা বারণ করে থাকে যে না এটা আমার নামটা থাকবে। জয় দিন বলতে বারণ করবে আমি এইটাই আর কি। কিন্তু যতক্ষণ মনে করছে আছি ততক্ষণ থাকবে। অর্থাৎ কে কি দিতে পারলো এইটা কারোর থেকে বেশি হল। এখন এটা একটা সর্বনাশ হয়। প্রথম হচ্ছে আমরা আমাদের সর্বনাশটা কীভাবে রাখছি, বা আমাদের লিটিল মাইন্ড সম্পর্কে যা ইচ্ছে সেইটাকে আমরা প্রায়োরিটি দিতে গিয়ে আমাদের প্রতিটা আজীবী কোনো সম্পাদন করে না। মানে গত 40 বছরে একটা সপ্তাহ করতে, মানে আমরা তো মনেই করি না, আমরা মানে মানে অপছন্দ করি। সম্পাদকীয় লেখাটা বড় কথা হচ্ছে আমরা অপছন্দ করি। পত্রিকাতে যে লেখা বেরোবে সেটাই পত্রিকা। মানে আমি সম্পাদক এটা লিখলাম, লেখা বেরোলো অন্যরকম, তাতে আমার তো কোনো লাভ নেই। লেখাটাই পত্রিকা। তা আমাদের এখানে তার ফলে রিলেশনগুলো কেমন করবে? রিলেশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মধ্যে একবারে প্রায় পারিবারিক রিলেশন, সত্যি সত্যি পারিবারিক রিলেশন। এখন সত্যি পারিবারিক হওয়াতে একটা সমস্যা আছে। আপনার সঙ্গে আমার পার্থক্য হলো আমি এইটা মানে পার্থক্যটা এমন সেটা আমি বাইরে বলতে পারলাম, কিন্তু আপনার পরিবারে আপনার ভাই বা বোনের সঙ্গে যখন পার্থক্য হচ্ছে তখন কি আপনি বাড়ি নিতে আসছেন? তখন মনে হচ্ছে এটা আমার ঘরের ভেতরে, এটা বাড়ি নিয়ে যাবো কী করে? সুতরাং পত্রিকার নিজস্ব যে সমস্যাগুলো ওগুলো আমরা বাড়ি নিয়ে যেতে পারি না। তার কারণ আমি ওর মধ্যে বলবো আমার মধ্যে এইটা নয়, নিজেদের মধ্যে আলোচনাতে কিছু কিছু হয়তো। এখন এই পারিবারিক সংগঠন নয়, এখন যেমন রেওয়াজ হয়েছে যে অমুক পরিবার, এই পরিবার, আমি ওই অর্থে আমাদের পরিবার কথা বলছি না, আমরা ব্যবহার করিও না, কিন্তু আমরা ট্রুলি পরিবার। মানে একটা সময় হয়েছে আমাদের ওই একই করে পিউসিএলের অফিস ছিল, মানে আমরা কোনো লেখানি কথাবার্তা বলছি, পিউসিএল লোকজন এসেছে, তারাও কিন্তু ইকুয়াল রেসপেক্টে পার্টিসিপেট করেছে। আমাদের ইকোনমিক্যাল অবস্থা খুব খারাপ, ভীষণ খারাপ, কিন্তু আমরা এখনো লোক মনে করতে পারি যে আমরা যেগুলো পত্রিকা যত বড় ভালো বলমই হোক আমরা পাবলিশ করতে পারি, তাদের মধ্যে কোনো প্রফিট হবে না। 1 পয়সা হয়তো একটা বিক্রিও হলো না, আর বিক্রি করবেন কী করে? আপনি এক পত্রিকাটা বার করবার সময় আপনি 5,000 টাকা দিয়েছেন, আপনাকে আমি টাকা আবার বিক্রি করবো আমরা? তা তো হয় না তো। সুতরাং পত্রিকা কেউ না কেউ কোনো না কোনো সময় ডোনার, পত্রিকাই যেহেতু ডোনার, পত্রিকা তো কন্ট্রিবিউটর অলরেডি পেড, আমরা ঋণ শোধ করছি। তাহলে আমাদের নিজেদের সম্পর্কে আমরা ঋণ শোধ করছি। এইখানে আমি খুব স্যাটিসফাইড, আমি নিজের দিক থেকে স্যাটিসফাইড এই কারণে। আসলে আইনস্টাইন একটা সময় বলছিলেন না যে আপনি যদি মনে করেন আপনাকে উপকার করছেন তাহলে আপনি বেশি করতে পারবেন না, তার কারণ ওটা আপনার মনে হবে একটা বোঝা টানছে। কিন্তু যদি মনে করেন যে ও আপনার জন্য এতগুলো কাজ করে দিয়েছে, তখন আপনি উপকার করুন, যখন আপনি মনে করবেন দেখবেন যে আপনি ঋণ শোধ করছেন। কালোর দিনে প্রত্যেকটি পার্সন কিন্তু প্রায় এই জায়গাটা বিশ্বাস করে, আমি আমার ঋণ শোধ করছি। তুমি সব কিছু দিয়া, আর একই সঙ্গে পাওয়ার মধ্যে যে কষ্ট, সে পাওয়াটা কষ্টটা তো পাওয়ার মধ্যেই পড়ে, সেটাও পজিটিভ। কারোর দিন কোনো নেগেটিভ জায়গা নেই, কারোর সঙ্গে সম্পর্কে নেগেটিভিটি নেই, কারোর সঙ্গে দেওয়া থাকাতে নেগেটিভ নেই, কারোর দিন সবসময় দিন আসে, কারোর দিন অভাবী, কারোর দিন বিক্রি হয় না, কারোর দিন আসে। আমাদের যেগুলো হয় সেগুলো হচ্ছে এই যে কমার্শিয়াল অ্যাটিটিউডটাকে চ্যালেঞ্জ করতে গিয়ে যারা পত্রিকা চালান তারা খুব স্ক্রিন জায়গাতে পড়ে। তবুও আগের থেকে খুব ভালো অবস্থা মানে যারা রিটায়ার করছেন তারা কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, মানে আপনার আমার কমিটমেন্ট মানতে হয় না। হ্যাঁ, তা কিন্তু এইটা কিন্তু এইটা আজ যদি মনে হয় যে কাগজ জমির 25,000 টাকা লাগবে একটা ভলুম বার করতে, মানে আমার এটা ভাবতে হয় না কত টাকা লাগবে, শুধু পেশে বলে কত টাকা লাগবে, পেশ বলে দেয় যে এই লাগবে। কিন্তু সাজানোটাও একই
আমি সায়তা ভরসা করে আলোর জন্য তখন বিশ্বাস করি। এইটা একটা সমস্যা। হ্যাঁ, আমার খালি মনে হয় ওই দেশ কম বেশি হয়ে যাবে কিনা, কি হয়ে যাবে কিনা। আগে আমি প্রচুর পাতা খেতাম, আমি সে পাতা খাওয়াটা কমিয়ে দিয়েছি, আমার তরকারি কিনে খাওয়াটা গত 5-6 বছর মতো তাদের এক বেলা খাওয়া। হ্যাঁ, দুটো বইয়ের রিভিউ করেছি, একটা আমাদের সুজিতের, আর একটা করি ছাপাবাড়ি ঝর্ণাস। ব্যাস, এছাড়া লিখিত কন্ট্রিবিউশন কিচ্ছু নেই। আর ওই এখন তো কারো 40 বছর তো যাদের নিয়ে কাজ করেছিলাম তাদের তখন কত বয়স। হ্যাঁ, তারা তো সবচেয়ে কম বয়স, এটা সেটা তো 24-25, সেও তো এখন রিটায়ার হয়ে গেছে। আর আমাদের মতো লোকের মধ্যে, এই বয়সের লোকের মধ্যে আমরা মাত্র 2জন বেঁচে গেছি। হ্যাঁ, আর সবই তো হয়, মানে মারা গেছে, সেখানে প্রেমে বাঁধানোর ছবিতে ধরা থেকে কারো ভুল করে। হ্যাঁ, এখন তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেহেতু নন কমার্শিয়াল, সুতরাং আমরা স্টলে আমরা কখনো বিজ্ঞাপন করি না, সুতরাং কালোপুর নামটা প্রায় আরো অচেনাই হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্যাটস ফাইন। 2 নম্বর হচ্ছে চারপাশের যা অবস্থা, সেইখানে দাঁড়িয়ে কোথাও একটু মনটাকে একটু কোথাও নিয়ে গিয়ে ওটাকে ভাবনা চিন্তা করা বা সব ইস্যুগুলো নিয়ে যা প্রতিভাবে তোলানো 6 মাস পর্যন্ত একটা সংখ্যা থেকে সম্ভব নয়। তার ফলে অনেকগুলো ইস্যু আসে, হারিয়ে যায়, তার উদাহরণ করতে হচ্ছে না। আর এগুলো ইস্যুগুলো এত সাময়িক ইস্যু, কোনো কেউ না। এইসব মিলিয়ে কালোত্তমিক একটু ওই ধরনের একটা ব্যাপার রয়েছে, একটু মানে অবিজ্ঞাপিত। কিন্তু আমাদের এখনো মনে হয়, এই কালকে আমাদের আমরা তো অনেক গল্প করছিলাম যে আমরা তো কারা। আমি তো এখন আমি সবসময় ইকুয়েট করেছি নিজেকে মানে একবারে ডাউন টাউন পিপুলের সঙ্গে। আর আমি তো এখন এসি চালাই, আমি ঘরেতে এসি চালাই, আমি গাড়িতে আসা যাবো। তাহলে আমি কার সঙ্গে যুক্ত? তার মানে আমি হায়ার ক্লাসের সঙ্গে যুক্ত, হায়ার ইকোনমিক্যাল গ্রুপের সঙ্গে যুক্ত। তাহলে এই আমি কতগুলো সত্তা। প্রথমে এসেছিল ওই একটা পুলিশদের পুরস্কার পেয়েছে একটা বই গান্ধীর ওপর, এরিকসন। হ্যাঁ, militancy of non-violence. তা আমিও বললাম নন-ভায়োলেন্ট মানে মিলিটেন্ট, মানে একটা সত্যি তো মানে সবসময় কিন্তু সাহস ব্যবহার করতে এমন ভয় আছে, বললি এত সাহস হয় না, এটা আমি হারে জানি। সুতরাং এইবারে কিন্তু আমি ব্যবহার করতে পারতাম না, কারণ হচ্ছে ওরে বাবা মারা গেলে কিন্তু এত সাহস চলে। আমি সবকে আমার মধ্যে দেখেছি, সবার মধ্যে দেখেছি। এখন কোনো আর্মস ছাড়া কোনো একটা মানে ফোর্সের মুখোমুখি হওয়ার, এটা ভীষণ মিলিটেন্সি দরকার। আর কখনো তো আমার মনে হয় যে এটা মানে মিলিটেন্সি শুধু নয়, সত্যাগ্রহ তো টর্চারও করে মানুষকে। আমি আমরা সব গিয়েছিলাম ভুবনেশ্বর থেকে বেশ কিছু দূরে একটা গ্রামে। সেই গ্রামেতে হচ্ছিল একটা পাহাড়ের যে মাথাটা বা পাহাড়টা একদম কাঠ শূন্য হয়ে গেছে। ওইখানকার যে মোড়ল, সে মোড়লটাকে শুনছি, কিন্তু প্রথম ফিল করলো এটা তার বাবা যখন মারা গেল, ওখানে যে নদীটা, সেই নদীটার নাম বেহুলা। সে বেহুলাকে যখন সে দিতে গেল, তখন জল কাঠ নেই, সুতরাং শুধু
ওই মুখাগ্নির বদলে একটা কিছু পাট কাঠিতে আগুন লাগিয়ে বাবার মাথায় মুখে দিয়ে ওটা জলে ভাসিয়ে দিতে হয়েছে। এবার উনি কিন্তু রিয়েলাইজ করছেন যে জঙ্গল থাকার জায়গাটা দরকার। এইবার তিনি এবং আরও কয়েকজন মিলিয়ে একটা করেছেন, বডি তৈরি করেছিলেন। তারা অনেক ভেবে চিনতে, তার সঙ্গে ভুবনেশ্বর ইউনিভার্সিটির কিছু বটানির লোকজনও ছিলেন। তারা ঠিক করলেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা জঙ্গলে করবো। কিন্তু ওদের জঙ্গলটা নতুন তৈরি করলেন, সেই তৈরি করার সময় ওরা ঠিক করলেন যে আমরা বনসৃজন করবো না, আমরা যে গাছগুলো আছে সেই গাছগুলোই বাড়তে দিতে পারবো। সুতরাং 10 বছর ওখানে দেখে যাবে না। এখন ওখান থেকে কেউ যাবে না, লোকজন তো যাবে না। এবার বললেন যে ছাগল যাবে, কারণ ছাগল তো প্রথম পাতা বাজারে খেয়ে ফেলে। অথচ ওখানকার একটা ইকোনমিক্যাল সার্ভাইভারের একটা জায়গাই হচ্ছে ব্ল্যাক গোট পোষা এবং বিক্রি করা। তাহলে এইবার পরিবেশ আন্দোলন করতে গিয়ে ওই জঙ্গল বাজাতে গিয়ে তখন এই ব্ল্যাক গোট ছাড়া ইকোনমি চলবে কী করে? সবাই রাজি হলেও একটা পরিবার রাজি হলো না, সেটা খুব ভালো পরিবার। এইবার একদিন সকালে তিনি আবিষ্কার করলেন তার বাড়ির চারপাশে সব ফিরে বসে আছে বাচ্চা কাচ্চা, মেয়ে ছেলে, হ্যাঁ কাকা জ্যাঠা সব। তুমি যদি নিয়ম হয়েছে, গান্ধীজির নিয়ম যে একমত না হলে কোনো জিনিস ইমপ্লিমেন্ট করা যাবে না। এইবারে বলে না, আমরা তো তুমি যতক্ষণে এক হতে পারছো, এক আমাদের মতন খেতে পারছো, ততক্ষণ তো আমরা কিছু করতে পারবো না। তা আমরা সেই জন্য তোমাদের কাছে সত্যি করে বলছিলাম, আমরা খাবো না, খাওয়া দাওয়া করবো না। কিন্তু মানুষ একটা লোক সবার সঙ্গে বিভিন্ন সম্পর্ক কিন্তু বাঁধা, কারণ কাকা আছে, ভাইপো আছে, জ্যাঠা আছে, খুড়ো আছে, সে বিভিন্ন নিয়ম। এখন খুড়ো খাচ্ছে না, হ্যাঁ দাদু খাচ্ছে না, এবার আমি খাবো কি করে? সে বাড়িটা সবাই খাওয়া বন্ধ। সে কি কেলেঙ্কারি কাণ্ড! এই টেনশন 24 ঘন্টা চলেছিল। 24 ঘন্টা বাদে বলছে হ্যাঁ আমি রাজি। এই রাজিটা কি বসের জন্য হলো না, সে আর সহ্য করতে পারছিল না ওই টর্চারটা। সত্যাগ্রহ টর্চারও হতে পারে। হ্যাঁ, যাই হোক, এটা অবশ্যই টার্মগুলো সাবজেক্ট টু ক্লারিফিকেশন, এগুলো মোটামুটি ওইটা একটা জায়গা মতো। তা এখন সমস্যা হচ্ছে যে এখন তো যে জায়গা থেকে আমরা এইভাবে ব্যাপারটা ম্যাগাজিনে ভেবেছিলাম, ম্যাগাজিন হওয়া ভেবেছিলাম, আমরা যতখানি পাচ্ছি এগিয়ে দিচ্ছি সেই জায়গাটা বাঁচার চেষ্টা করছি। মানে কমার্শিয়ালি চ্যালেঞ্জিং জায়গাতে নয়, কমার্শিয়ালি করার জায়গা নয়, সুন্দর জায়গায় ক্যাটারিং করা, সুন্দরভাবে ক্যাটারিং করা, বিষয়গুলো তোলা। আমরা এই বিষয়গুলো এগুলো করে ভাবিনি কোনো দিন যে সবচেয়ে ভালো কবিতাটা বের করতে হবে, আমরা এটা ভাবিনি। সেই প্রথম দিকে যখন আমাদের সৌভাগ্য ছিল যে অচিন্তদা বলে আমাদের দাদা স্থানীয় মানুষ ছিলেন, এতে সিটি নাইকে পড়াতেন। অচিন্তদা ক্লাস শেষ হয়ে গেলে কালধ্বনি ঘরে চলে আসতেন কাছাকাছি। অচিন্তদা কালধ্বনি ঘরে আসতেন এই 8:30 8:30 সময় ক্লাসে এসে খুব চুপতে আসতেন। এসে আমরা সবাই মিলে অচিন্তদার সংক্রম হচ্ছে, অচিন্তদার খুব বন্ধু, চলো শঙ্করদার বাড়িতে যাই। আমরা প্রত্যেক তার সপ্তাহে 3 দিন অন্তত শঙ্করদার বাড়ি যেতেন রাত্রি 9টার সময়, 9টা থেকে 10টা। হ্যাঁ, এই দিকে আপনি জানি সমস্ত গল্প করেন। তা সেই সময় শঙ্করগুলো আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনি তুমি বলেন আমাকে, আপনি বেশি আপনি আপনি বলেন আমার কবিতা লিখছেন না কেন? আমি বললাম যে আপনি যেখানে সেখানে কবিতাই হবে। আর আমাকে আমরা ওইভাবে জানতে চাই না। আমরা যে কজন ছিলাম আমরা বললাম, আমি ছিলাম, সুব্রত ছিল, দেবাশিস রায় ছিল, একদিন ছিল। আমরা ঠিক এইভাবে করতে চাইছিলাম, মানে সবচেয়ে ভালো গল্প, সবচেয়ে ভালো কবিতা, এইটা আমাদের চাওয়া নয়। আমাদের চাওয়া হচ্ছে এই সময়টা যাতে কালকেই থাকবে না, কিন্তু এই সময় কী ধরনের সাহিত্য তৈরি হয়েছে সেইটা একটা প্রেসিডেন্ট থাকবে। তাদের সবচেয়ে ভালো গল্প কিন্তু সেই প্রেসিডেন্ট থাকবে না। আমি তো যাচাই করে নিচ্ছি সবচেয়ে ভালো বলতে থাকবে কী করে। তা আপনি তো একটু পারবেন,
আপনি বলছেন আপনারা স্যার আমরা চাইব যে সেটা হচ্ছে গদ্য চাইব। তখন উনি পরিকল্পনা করেছিলেন, আমরা করতে পারিনি। উনি পরিকল্পনা করেছিলেন আমাদের কথা শুধু সংখ্যাও মণিভূষণ ভট্টাচার্যের ইন্টারভিউ নেবেন, আর মণিভূষণ ভট্টাচার্য সহ ইন্টারভিউ নেবেন, মানবেন্দ্র দুজনেরই ইন্টারভিউ নেবেন, আর দুজনই মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ইন্টারভিউ নেবেন। এই ইন্টারভিউ নিয়ে একটা সরকার এটা প্রায় সমস্ত পুলিশের কিন্তু পুলিশ এবং ঝামেলা করে বললে করা যায় না। সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে গেলেন সম্ভব হয়। তারপরে আমাদের অনেক কিছু আমরা করে উঠতে পারি, করে উঠতে আমরা অনেক কিছু অনেকভাবে আমরা মানে একটা পূর্ণাঙ্গ রূপ দিতে পারি, কিন্তু আমরা এখনো ভাবি আমাদের জিতের জায়গাটা, আমাদের এর জায়গাটা আমরা এখনো ভাবি যে আমাদের কিছু হওয়া উচিত। আমরা পরস্পর সঙ্গে একটা আত্মীয়তা সূত্র বাঁধা থাকি। আমরা কেউ কমার্শিয়ালিজমে বিশ্বাস করি না অ্যাজ ফার এজ পত্রিকা ইজ কনসার্ন। এখন এরকম ধরুন একটা পত্রিকা বেরোচ্ছে, খারাপ নয়, নিশ্চয়ই ভালোই যেগুলো হয়তো আমি বুঝতে পারি না। তাই ধরুন এটা অনুপ কুমার সংখ্যা, এখন সেটা লিটল ম্যাগাজিন, আমি এত বুঝতে পারিনি কেন এটা হবে। এইটা কি কারো কি ভেবে করলো? হ্যাঁ ভেবেছে। আমার ধারণা ভুল হতে পারে যে আসলে এইটা 1925 সাল, 1930 সালেও তো যদি অনুপ কুমার সংখ্যা ইন্টারেস্ট এটা তখন ওই পত্রিকার জন্য, অর্থাৎ 1930 অব্দি তিনি পত্রিকাটা বিক্রির ব্যবস্থা করে গেলেন। কি আবার কি পত্রিকা থাকলো না, তিনি থাকলেন না, পত্রিকা বিক্রি হচ্ছে, এত মার অর্থ আছে। বেশি একটা অর্থ তাদের কাছে আছে। এখন কিন্তু প্রচুর সংখ্যা এই জন্য সংখ্যা বেরোচ্ছে ইউনিভার্সিটি সিলেবাস থেকে। ইউনিভার্সিটি সিলেবাসে যখন এখন নতুন জিনিস ঢুকছে, কোনো না কোনো পত্রিকা বেরোচ্ছে সেইটা নিয়ে বিভিন্ন এক্সপার্টদের একটা লেখা। সুতরাং দিস ইজ সাবস্টিটিউট অফ সিলেবাস, মানে টেক্সট, একটা নতুন টেক্সট নেই। এখন নিশ্চয়ই জীবনানন্দ সংখ্যা, জীবনানন্দকে নিয়ে যেটা কাজ করছে, নিজের ম্যাগাজিন খুব কাজ করছে। একে নিয়ে আমাদের সেই এইটু বলে বিখ্যাত মানুষটির নামটা না অ্যান্ডারসন, হ্যাঁ হ্যান্স অ্যান্ডারসন, তাকে নিয়ে যে কাজ করছেন ভালো, মানে পড়লে পরে খুব আনন্দই লাগে। কিন্তু এইটা এক ধরনের সাহিত্য যেটা লিটল ম্যাগাজিনে আমরা বলছি, আমার সংজ্ঞাতে এটা লিটল ম্যাগাজিন থাকছে না। তাহলে লিটল ম্যাগাজিন কি? এখন ধরুন পার্টি সংগঠনের যে মুখপত্র, সেগুলোর মধ্যে লিটল ম্যাগাজিন না। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে সেটা হচ্ছে আমরা একটা কাজ করতে গিয়ে এই সময় এই জড়িয়ে পড়েছিল একটা লোক, তিনি বললেন যে প্রথমটা শুনুন আমরা একটা করছি, বুঝলেন, একটা জায়গা তৈরি করছি, এইটা কিন্তু গদি মিডিয়ার এগেনস্টে। কেমন করে করছি বলুন? বলো না, বুঝলেন, এগুলো সব সিপিএমের চিন্তা করেছি। কীভাবে গেল না, সে বুঝতে পারছেন এটি হচ্ছে একজন ন্যাশনাল চিন্তা, এটা ন্যাশনাল পত্রিকা। না, থাকতে পারবেন না, আমি ওদের ন্যাশনাল থাকতে পারছি না। কারণ তুমি তোমার রাজনীতি নিয়ে কথা বলো, সেটা আলাদা কথা, তোমার ভ্যালিটি নিয়ে কথা বলো, আলাদা কথা। কিন্তু এইগুলো কি থাকা উচিত না? থাকা উচিত। আমরা তো, আমি অন্তত গ্রাম চিত্র শুনেছি তো পরিচয় পত্রিকা শুনছি, পরিচয় বরাবরই সিপিআই ডমিনেটেড পত্রিকা, কিন্তু পরিচয় করবেন এই ছোকরা আউটলুক করবেন এক পাই পরিচয়, এর ব্যাপারে প্রচুর রয়েছে। আমি খুব সাধারণভাবে বলতে পারি, এখন পত্রিকা ধরে বলাটা অসুবিধে বলতে তার জন্য একটু রেডি হয়ে থাকা দরকার ইত্যাদি। নাহলে সাধারণভাবে তো প্রথম একটা মানে লাভ, এমপ্যাথি, কনসার্ন, অ্যান্টি এস্টাবলিশমেন্ট, কন্টেম্পোরারি, এই সমস্ত ক্যারেক্টারগুলো নিয়ে একটা ম্যাগাজিন যে অর্থনৈতিকভাবে চালিত নয়, খুব দুর্দশা নিয়েই চালাচ্ছি।
একটু গুছিয়ে গেছি। আসলে আসলে ধরুন নিম পাতা ভাজা বা কলমি শাক ভাজা এই দিয়ে ভাত দেওয়া যায়। আপনাদের এটা থাকতে আন্তরিকতাটা থাকতে হবে। এই রীতিগুলো যদি হারিয়ে যাচ্ছে আমার খুব ভয় হয়। মানে আমরা ওদের হারিয়ে পাওয়ার পর এই